প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা জানতে পেরেছিলাম সজলের জন্মের পেছনে লুকিয়ে ছিল বহু বছরের পুরনো একটি গোপন সিদ্ধান্ত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে অস্বাভাবিক ঘটনাগুলো বাড়তে থাকে, আর এখন তার 20তম জন্মদিন এসে গেছে। সেই দিন যার জন্য কেউ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল, আজ প্রকাশ পাবে সেই সিদ্ধান্তের চূড়ান্ত পরিণতি। চলুন শুরু করা যাক। কে কে ওখানে? কে? স্বাগতম, যেখানে প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক অজানা রহস্য। আলো নিভিয়ে বসুন আর শুরু হোক আজকের ঘটনা। 19 বছর 11 মাস। সজলের 20তম জন্মদিন আসতে তখন আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। সেই সময় থেকেই তার অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলো। আগে সে অন্তত কিছুটা স্বাভাবিক ছিল, এখন আর ছিল না। দিনের বেলায় সে ঠিকঠাক কথা বলতো, কিন্তু রাত নামলেই বদলে যেত। অনেক সময় তাকে উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখা যেত, মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে থাকত ঘন্টার পর ঘন্টা। এক রাতে আজিজুল সাহস করে জিজ্ঞেস করল, কি দেখিস? সজল উত্তর দিল, ওরা পথ দেখছে। কারা? যারা আমাকে নিতে আসবে। আজিজুল আর কোনো কথা বলতে পারেনি। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল গ্রামের ইমাম সাহেবের কাছে যাবে। পরদিন সকালে সে পাশের ইউনিয়নের একজন সম্মানিত আলেমকে নিয়ে এলো। বৃদ্ধ মানুষ, চেহারায় প্রশান্তি। তিনি বাড়িতে এসে সজলের সঙ্গে কথা বললেন। প্রথম 10 মিনিট সব স্বাভাবিক ছিল। তারপর হঠাৎ সজল অদ্ভুতভাবে হাসল। সেই হাসি শুনে মরিয়মের বুক কেঁপে উঠল, কারণ এটা তার ছেলের হাসি ছিল না। আলেম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তোমাদের কাছ থেকে একটা কথা লুকানো হয়েছে। মরিয়মের মুখ সাদা হয়ে গেল। কি কথা? এই ছেলের জন্মের সঙ্গে কোনো অস্বাভাবিক ঘটনা জড়িত। আজিজুল বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল, কিন্তু মরিয়ম মাথা নিচু করে ফেলল। বহু বছর ধরে বুকের মধ্যে লুকিয়ে রাখা গোপন কথা আর লুকিয়ে রাখা সম্ভব হলো না। সেদিন সে প্রথমবার তার স্বামীর কাছে সব স্বীকার করল। জঙ্গলের কথা, সেই লোকটার কথা, পুটলির কথা, সব। আজিজুল শুনে যেন পাথর হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না। তারপর ধীরে ধীরে তার চোখে পানি চলে এলো। সে শুধু একটা কথাই বলেছিল, তুমি আমাকে বলনি কেন? মরিয়ম কোনো উত্তর দিতে পারেনি, কারণ সেই প্রশ্নের উত্তর তার কাছেও ছিল না। এরপর কয়েকদিন পুরো বাড়ির পরিবেশ বদলে গেল। কেউ ঠিকমতো খেত না, কেউ ঘুমাতো না, সবাই শুধু অপেক্ষা করছিল। কিসের জন্য সেটা কেউ জানতো না, কিন্তু সবাই বুঝতে পারছিল কিছু একটা হতে চলেছে, আর সেটা ভালো কিছু না। 20তম জন্মদিনের ঠিক 7 দিন আগে প্রথম বিপদ ঘটে। সেদিন গভীর রাতে গ্রামের একজন যুবক বাড়ি ফিরছিল। সে শর্টকাট হিসেবে পুরনো বাঁশঝাড়ের পাশ দিয়ে যে রাস্তা ছিল সেটা ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। হঠাৎ সে দেখতে পায় সামনে সজল দাঁড়িয়ে আছে। ছেলেটা তার দিকে তাকিয়ে আছে, কিচ্ছু বলছে না। যুবকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, এত রাতে এখানে কি করছো? সজল কোনো উত্তর দেয় না, শুধু তাকিয়ে থাকে। লোকটা ভয় পেয়ে দ্রুত বাড়ি চলে যায়, কিন্তু বাড়ি ফিরে শুনতে পায় সজল তো সন্ধ্যার পর থেকেই নিজের ঘরে ছিল, সারা রাত। তাহলে সে কাকে দেখেছিল? ঘটনাটা দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে, আর মানুষের ভয় আরও বেড়ে যায়। 20তম জন্মদিনের 5 দিন আগে আরেকটা ঘটনা ঘটে। সেদিন রাত 2টার দিকে মরিয়মের ঘুম ভেঙে যায়, কারণ সে শুনতে পায় কেউ উঠোনে হাঁটছে। সে জানালা দিয়ে তাকায়, আর যা দেখে তাতে তার শরীর ঠান্ডা হয়ে যায়। উঠোনে সজল দাঁড়িয়েছিল, কিন্তু সে একা নয়। তার চারপাশে আরও কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, কমপক্ষে 5 বা 6 জন। তারা সবাই স্থির, কোনো কথা বলছে না।
মরিয়ম আতঙ্কে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে গিয়ে দেখে উঠোন পুরো ফাঁকা, শুধু সজল দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে মরিয়মের দিকে তাকায়, তারপর বলে, তুমি ওদের দেখেছ? মরিয়ম উত্তর দিতে পারেনি। সজল আবার বলে, এখন আর বেশি দেরি নেই। জন্মদিনের 3 দিন আগে সজল সম্পূর্ণ বদলে যায়। সে খাওয়া বন্ধ করে দেয়, কারোর সাথে কথা বলে না, সারাদিন নিজের ঘরে বসে থাকে। একবার মরিয়ম তাকে খাবার দিতে গিয়ে দেখে সে মাটিতে একটা অদ্ভুত নকশা এঁকেছে, ঠিক সেই নকশা যেটা সে 20 বছর আগে সেই কুঁড়ে ঘরের দেয়ালে দেখেছিল। মরিয়মের পা কাঁপতে শুরু করে, কারণ সে কখনোই এই নকশার কথা সজলকে বলেনি, কখনো না। অবশেষে সেই দিন চলে আসে, সজলের 20তম জন্মদিন। সেদিন আকাশ মেঘলা ছিল। বিকেলের পর থেকে বাতাসও অস্বাভাবিকভাবে থেমে যায়। গ্রামের অনেকেই সেদিন সন্ধ্যার পর ঘর থেকে বের হয়নি, কারণ তখন সবাই কিছু না কিছু শুনেছে। সবাই ভয় পাচ্ছিল। রাত 11টার দিকে সজল নিজে থেকেই ঘর থেকে বেরিয়ে আসে। তার মুখে কোনো ভাব ছিল না, যেন সে আগে থেকে জানে তাকে কোথায় যেতে হবে। মরিয়ম তার হাত ধরে। যাস না বাবা। সজল প্রথমবার মায়ের দিকে তাকায়। তার চোখে তখন অদ্ভুত ক্লান্তি। সে ধীরে ধীরে বলে, আমি না গেলে ওরা আসবে। কারা? যাদের সাথে চুক্তি হয়েছিল। মরিয়ম কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কোনো লাভ হয় না। সজল হাঁটতে শুরু করে। আজিজুল, মরিয়ম আর কয়েকজন গ্রামবাসী তার পেছনে যায়। সে সোজা চলে যায় গ্রামের উত্তরে সেই পুরনো জঙ্গলের দিকে, যেখানে 20 বছর আগে মরিয়ম গিয়েছিল। জঙ্গলটা এখন আগের চেয়েও ঘন। বেশিরভাগ মানুষ দিনের বেলাও সেখানে যায় না। সজল কোনো দ্বিধা ছাড়াই ভেতরে ঢুকে পড়ে। সবাই তার পেছনে যায়। প্রায় 15 মিনিট হাঁটার পর তারা এমন একটা জায়গায় পৌঁছায় যা দেখে মরিয়মের বুক ধক করে ওঠে। সেই কুঁড়ে ঘর, যেটাকে সে বহু বছর আগে ভাঙা অবস্থায় দেখেছিল, সেটা আবার দাঁড়িয়ে আছে, যেন কখনো ধ্বংসই হয়নি। ঘরের ভেতরে একটা ক্ষীণ আলো জ্বলছে। সবাই থেমে যায়। কেউ আর সামনে যেতে সাহস পায় না। শুধু সজল এগিয়ে যায়, দরজার সামনে গিয়ে দাঁড়ায়, তারপর বলে, আমি এসেছি। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ভেতর থেকে একটা কণ্ঠ শোনা গেল, একটা বৃদ্ধ কণ্ঠ, ঠিক সেই কণ্ঠ যেটা সজল এত বছর ধরে শুনে আসছিল। 20 বছর হয়ে গেছে। মরিয়ম চিৎকার করে ওঠে, না, ওকে ছেড়ে দাও। সে দৌড়ে ছেলের দিকে যেতে চায়, কিন্তু হঠাৎ সে মাটিতে পড়ে যায়। মনে হয় যেন তার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। সজল পেছনে ফিরে মায়ের দিকে তাকায়। তার চোখে তখন আর ভয় নেই, বরং শান্তি। বহুদিন পর প্রথমবার সে ধীরে বলে, আম্মা, তুমি আমাকে পৃথিবীতে এনেছিলে। মরিয়ম কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। আমি ভুল করেছি বাবা। সজল মৃদু হাসে। আমি জানি। তারপর সে বলে, কিন্তু তুমি আমাকে ভালোবেসেছিলে। এটাই ছিল তাদের শেষ কথা। পরের মুহূর্তে ঘরের ভেতরের আলো অস্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে ওঠে। সবাই চোখ ঢেকে ফেলে। কয়েক সেকেন্ড পরে আলো নিভে যায়। চারদিক আবার অন্ধকার হয়ে যায়। সবাই দৌড়ে সামনে যায়, কিন্তু সেখানে আর কেউ ছিল না। না সজল, না সেই ঘর, না সেই আলো। জায়গাটা পুরো ফাঁকা, যেন কিছুই ঘটেনি। সজল আর কোনোদিন ফিরে আসেনি। তার দেহও কোথাও পাওয়া যায়নি কখনো। কোনো চিহ্ন না, কিছুই না। শুধু সে হারিয়ে গেল, যেন পৃথিবী থেকে মুছে গেল। এই ঘটনার 6 মাস পর আজিজুল অসুস্থ হয়ে মারা যায়। মরিয়ম বেঁচে ছিল আরও কয়েক বছর, কিন্তু আগের মতো আর কখনো হয়নি।
প্রতিদিন বিকেলে সে জঙ্গলের ধারে গিয়ে বসে থাকত। মনে হতো কারো জন্য অপেক্ষা করছে। এক বর্ষার রাতে সেও হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু তাকে আর কখনো পাওয়া যায়নি। একটা ভুল সিদ্ধান্ত কখনো কখনো শুধু একজন মানুষের জীবন নয়, একটি পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। মরিয়ম তার সন্তানের জন্য যা চেয়েছিল তা সে পেয়েছিল ঠিকই, কিন্তু প্রতিটি প্রাপ্তির পেছনে যদি কোনো মূল্য লুকিয়ে থাকে, তাহলে সেই মূল্য কখন কিভাবে পরিশোধ করতে হবে তা কেউ আগে থেকে জানে না। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। এ ধরনের রহস্যময় ও বাস্তবধর্মী ভৌতিক গল্প শুনতে আনসিন আওয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমি শেখ রাসেল আহমেদ এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। আবারও দেখা হবে নতুন কোনো অজানা ঘটনার সঙ্গে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।